Today's chapter cell cycle and cell division. এই চ্যাপ্টারটা আমরা পড়ব। এই চ্যাপ্টারের মধ্যে যেটা আমাদের আজকে আলোচনার বিষয় সেটা হচ্ছে সেল সাইকেল। হোয়াট ইজ সেল এ সম্পর্কে আমাদের আর নতুন করে কিছু বলার নেই, সবাই আমরা জানি। ইউনিট অফ লাইফ আমরা যা যা জেনে এসেছি মোটামুটি এটা আমরা মোটামুটি জেনে গেছি যে ইউনিট অফ সেল স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ এটা জেনে এসেছি আমরা। আর সাইকেল কথাটার মধ্যে দুটো জিনিস আছে। একটা হচ্ছে ভালো করে বুঝে নাও, লাইফ স্প্যান, আর হচ্ছে লাইফ সাইকেল। লাইফ স্প্যান মানে কোনো একটা অর্গানিজম এখানে বার্থ করলো, জন্মালো, বার্থ, তো সে এখন বর্তমানে প্রেজেন্ট এখানে আছে, প্রেজেন্ট অবস্থা এখানে আছে, এটুকু তার জানা কি ঘটনা নন, মানে এটা হিস্ট্রি। আর এখানে হয়তো ভদ্রলোক মারা যাবে, ডেথ, বা একটা গাছ যাই বলো না কেন, এটা তার জানা নেই, মিস্ট্রি। প্রত্যেকের ক্ষেত্রেই তাই। এটা যত কম হবে তত তার মৃত্যু কাছে চলে আসবে, যত লং করবে তত তার মৃত্যু দূরে চলে যাবে। তাহলে লাইফ স্প্যান কি? একটা জীব জন্মগ্রহণ থেকে তার মৃত্যু পর্যন্ত যে সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত হয় তাকে বলা হয় লাইফ স্প্যান অফ অর্গানিজম। আর লাইফ সাইকেল হচ্ছে এই লাইফ স্প্যানে কোনো একটি অর্গানিজমের যে কোনো একটি অবস্থান। মনে করো সেটা হচ্ছে একটা গাছের, মনে করো গাছের বা মানুষের মনে করো চাইল্ড অবস্থা, সে চাইল্ড, অ্যাডাল্ট এরকম যে যাবে, তারপরে সে কী হবে না, তাদের কনজুগেশন হবে, একটা বাচ্চা হবে, চাইল্ড। এই যে চাইল্ডটা আসলো মানুষের ক্ষেত্রে এইরকম হচ্ছে লাইফ সাইকেল। আবার একটা চাইল্ড আসতে পারে, দুটো লাইফ সাইকেল। তাহলে একটি চাইল্ড থেকে পুনরায় চাইল্ড। সেরকম মনে করো একটা আম গাছের মধ্যে, আর একটা আম গাছের লাইফ সাইকেল কি? এখানে জন্ম, এখানে মৃত্যু, কিন্তু লাইফ সাইকেল প্রতি বছর তার নতুন নতুন করে আম গাছ তৈরি করছে, আমের চারা। তার মানে লাইফ সাইকেল অনেকগুলো লাইফ সাইকেল নিয়ে একটা লাইফ স্প্যান। আর লাইফ সাইকেল হচ্ছে কোনো একটা জীবনের কোনো একটা অবস্থা, মনে করো এ স্টেজ থেকে পুনরায় সেই স্টেজে ফিরে আসা, সেটাকে বলছি আমরা লাইফ সাইকেল। সেটা মনে করো গ্যামেট হতে পারে, গ্যামেট থেকে জাইগোট হলো, জাইগোট থেকে অ্যাডাল্ট হলো, আস্তে আস্তে বাড়লো, তার গ্যামেট হলো, যেই গ্যামেট হলো সে আবার গ্যামেট আসে, তাহলে ইট ইজ লাইফ সাইকেল। তো হোয়াট ইজ সেল সাইকেল? সেল সাইকেল ইজ নাথিং বাট দ্য লাইফ সাইকেল অফ সেল। কী বলছি? সেল সাইকেল নাথিং বাট দ্য লাইফ সাইকেল অফ সেল। তাহলে একটি সেলের লাইফ সাইকেলটা কি? একটি সেল জন্মগ্রহণ করার পরে সে ডেভেলপ করে, তাকে আমরা গ্রোথ ফেজ বলি। গ্রোথ ফেজ হওয়ার পরে সে একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছায়, যখন তার নিউক্লিয়াসটা আর তার সাইটোপ্লাজমকে ধরে রাখতে পারে না। কেন প্লাজম থিওরি, এটা আমরা সেল ডিভিশন একটু পড়ব ডিটেলসে। সাইটোপ্লাজম এবং ক্যারিওপ্লাজম যে ভলিউম থিওরি, সেটা
কম পড়ে যায়, কি সাইটোপ্লাজমের ভলিউমটা এত বাড়ে প্রোটোপ্লাজমের যে এর সারফেস এরিয়াটা কম হয়ে যায়, তখন সেল বাধ্য হয় ডিভাইড করতে, কারণ একটা নিউক্লিয়াস দ্বারা আর তখন আর অত বড় সেলকে সামলানো সম্ভব হয় না। তাহলে নতুনভাবে আবার দুটো সেল তৈরি করলো। তাহলে একটি সেল জন্মেছে, সে জন্মানোর পরবর্তীতে সে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যখন নতুন সেল হয়ে সেই সেলটা আবার পুনরায় ডিভাইড করতে যাচ্ছে, এই পিরিয়ডটা হচ্ছে লাইফ সাইকেল অফ সেল। তাহলে এটা দুটো ফেজের মধ্যে, গ্রোথ ফেজ আর হচ্ছে ডিভিশনাল ফেজ। ডিভিশনাল ফেজ নাথিং বাট রিপ্রোডাকশন ফেজ। তাহলে একটা সেল গ্রোথ করে, রিপ্রোডিউস করে, একটা সেল গ্রোথ করে তারপর রিপ্রোডিউস করে, বা তুমি রিপ্রোডিউস জায়গায় তুমি ডিভিশন বলতে পারো। তাহলে গ্রোথ, ডিভিশন বা রিপ্রোডিউস, গ্রোথ, ডিভিশন, এইভাবে ক্রমশ চলতে থাকবে। তো এইভাবে কম্পোনেন্ট পুরোটাই চলতে থাকবে। এই লাইফ সাইকেলটা সম্বন্ধে আমাদের ধারণাটা আজকে ক্লিয়ার করে নেব, কোনো রকম কোনো যেন কনফিউশন না থাকে। এবার যেটাতে আমরা যাব সেটা হচ্ছে, আমরা পড়ে আসলাম যেটুকু, সেটাতে আমরা বুঝে গেছি যে সেল সাইকেল তাহলে কী জিনিস। এখানে যেটা বলা হচ্ছে এনসিআরটিটা আমরা ভালো করে বুঝে নেব। এনসিআরটিটা যদি আমরা না বুঝি তাহলে কিন্তু অনেকগুলো কোশ্চেনই অ্যান্সার করতে পারবো না। 80 to 90% কোশ্চেন কাম ফ্রম এনসিআরটি। তাহলে এনসিআরটিটা আমাদের ভালো করে বুঝতেই হবে, কিছু করার তো নেই। বলা হচ্ছে ফার্স্ট লাইনে বলা হচ্ছে গ্রোথ অ্যান্ড রিপ্রোডাকশন। এখানে একটা বলি, আমরা মোটামুটি দুটো কথা জানি, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। এই কথাটা পড়ে এসছি। বৃদ্ধি ও বিকাশ দুটো এক কথা না। বৃদ্ধি মানে হচ্ছে কোষের আকারের বৃদ্ধি, আর বিকাশ মানে হচ্ছে সার্বঙ্গীন প্রতিভার উন্নতি, মানে ডিফারেন্সিয়েশন হবে, রিডিফারেন্সিয়েশন হবে, এরকম ঘটনাটা আসবে। সেটা আমরা প্ল্যান্টের যখন গ্রোথ পড়বো সেখানে আমরা ডিটেলস বলবো। তাহলে গ্রোথ অ্যান্ড রিপ্রোডাকশন আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ সেল ইনডিড অফ অল লিভিং অর্গানিজম। যে কোনো জীবিত জীবের খুব চরিত্রগত বৈশিষ্ট্য, সেল কী করবে না, সে বৃদ্ধি পাবে এবং রিপ্রোডাকশন করবে। তার মানে কি না, একটি সেল, মনে করি একটা জাইগোট ছিল, জাইগোটটা বৃদ্ধি পাচ্ছে, সময় নিচ্ছে, বৃদ্ধি পেল। আগের দিন বলেছিলাম ডিভাইডিং সেলের কী হবে না, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম উভয় বৃদ্ধি পাবে। তাহলে এটা কি, এটা কোন ফেজ? এটা হচ্ছে গ্রোথ ফেজ। গ্রোথ ফেজ, বা এটাকে আমরা বলি ইন্টারফেজ। ইন্টারফেসটা মানে ইন বিটুইন টু ফেজেস। কোন টু ফেজেস সেটা বলছি। তাহলে এটা ছিল হচ্ছে জাইগোট, বৃদ্ধি পেল, আর এর নিউক্লিয়াসের ক্যাপাসিটি হারিয়ে গেল, সে আর ধরে রাখতে পারছে না, বাধ্য হচ্ছে এর সেলটা ডিভাইড করতে। তাহলে সেলটা ডিভাইড করে কি তৈরি করলো, দুটো সেল তৈরি করলো আগের মতো। এই যে সেল তৈরি করলো, এটাই হচ্ছে লাইফ সাইকেল। লাইফ সাইকেল বা সেল সাইকেল, টোটালটাকে আমরা কি বলছি না, সেল সাইকেল। সেল সাইকেল। তাহলে এটা গ্রোথ ফেজ। গ্রোথ ফেজ তাহলে একটা পিরিয়ড, দ্যাট ইজ ইন্টারফেজ সেল সাইকেলের। আরেকটা হচ্ছে ডিভিশনাল ফেজ, এটাকে এম ফেজও বলা হয়। তুমি যদি বলো এটাকে রিপ্রোডিউস করছে, কোনো ক্ষতি নেই, সব ক্ষেত্রে না হলো ম্যাক্সিমাম ক্ষেত্রে। রিপ্রোডাকশানের সময় সবসময় একটি কোষ দুটি ভাগে বিভক্ত হচ্ছে। যে কোনো কোষ যখন বিভাজিত হবে, সব সময় একটি কোষ থেকে দুটি কোষই হবে। মাইটোসিসে বলো আর মিওসিসে বলো। মাইটোসিসে কি, ইকুইটার ডিভিশনেতে এরকমই পেয়ে যাব, এর সম পরিমাণ সব কিছু পাবো এখানে, জিনোম থেকে শুরু করে সব কিছু। কিন্তু যদি এটা রিডাকশন ডিভিশন হয় তাহলে হ্যাপ্লয়েড হয়ে যাবে, এখানে হ্যাপ্লয়েড হয়ে যাবে। তাহলে হ্যাপ্লয়েডটা আবার ইকুইটোরিয়াল ডিভিশনের মাধ্যমে কী করবে না, দুটো কোষ তৈরি করবে। দেখো এখানেও কিন্তু একটি কোষ থেকে দুটো কোষ হচ্ছে, ভালো করে লক্ষ্য করো। আলটিমেট কি হচ্ছে না, আলটিমেট চারটে কোষ হয়েছে রিডাকশন ডিভিশনে। কিন্তু
পরের লাইনটা দেখো, এখানে কনফিউজ হবে না। অল সেলস রিপ্রোডিউস বাই ডিভাইডিং ইন্টু টু উইথ ইচ প্যারেন্টাল সেলস। এই দুটো সেলের প্যারেন্টে, এই দুটো সেলের প্যারেন্টকে এ প্যারেন্ট, তাহলে ইচ প্যারেন্ট সেল থেকে দুটো সেল হবে, গিভিং রাইজ টু ডটার সেলস ইচ টাইম দে ডিভাইড। প্রতিটা ডিভিশনের সময় সে কী করবে না, দুটো করে সেল ডিভাইড করবে। কিছু এক্সেপশন যে নেই সেটা আছে, সেটা খুবই এক্সেপশন, সেগুলো আমরা পরে আলোচনা করব, এখানে না। দিস নিউলি ফর্ম ডটার সেল, এই যে ফর্ম করলো ডটার সেলগুলো, তাহলে একটার থেকে কি একটা সেল ছিল, সেখান থেকে দুটোর থেকে চারটের থেকে আটের থেকে কত হবে, যদি জিওমেট্রিক্যালি হয় 16 থেকে কত হবে 32, 64, 1 2 8, তাহলে 7 বার 7 টাইমস ডিভাইড করে একটি সেল কটা সেল তৈরি করতে পারে না, 1 2 8, তাহলে এটা একটা কলোনি। তাহলে বলতে পারি দিস সেলস, এই সেল থেকে এই যে 128টা কোষের যে কলোনি তৈরি হলো, দিস ইজ এর প্রোজেনি। এটাকে আমরা পপুলেশন অফ দিস সেল, দিস ইজ দ্য পপুলেশন অফ দিস সেল। ঠিক একইভাবেও আমরা বলতে পারি সেক্সুয়াল রিপ্রোডাকশনে পপুলেশনটা ঠিক একইভাবেই হয়, এর ক্ষেত্রে প্রায় সেম, ধরনটা শুধু উইদিন বডি, আউট অফ বডি। দিস নিউলি ফর্ম ডটার সেলস can themselves grow and divide, giving rise to a new cell population that is formed by the growth and division. তাহলে সেই একই কথা, এইখান থেকে যখন একটা সেল থেকে দুটো সেল হয়েছে, তাহলে মাঝখানে কি হয়েছে, এই ডিভিশন ফেজ, একটি সেল গ্রোথ করলো তারপর ডিভাইড করলো, ঠিক সেই কথাই বলেছে, formed by the growth and division of a single parental cell and its progeny. Okay. In other words, such cycle of growth and division allow a single cell to form a structure consisting of millions of cells. আমরা জানি আমাদের দেহটাই 10 লক্ষ কোটি কোষ দিয়ে তৈরি, তাহলে এই দেহটা গঠিত হয়েছে কতগুলো তন্ত্র দিয়ে, একটি তন্ত্র গঠিত কতগুলো অঙ্গ দিয়ে। যে কোনো একটা অর্গান, মনে করো তোমার যে কোনো একটা অর্গানের কথাই ধরো, যে কোনো একটা অর্গান, তুমি কিডনি ধরতে পারো। এই কিডনির এই যে স্ট্রাকচারটা তৈরি হয়েছে, এইটা কি করে তৈরি হয়েছে না, এই সেল সাইকেলের মাধ্যমে গ্রোথ করে ডিভিশন করে একটা স্ট্রাকচার তৈরি করেছে, যেখানে মিলিয়ন অফ সেলস রয়েছে। বুঝতে পারলাম নিশ্চয়ই। নেক্সট, এটা এনসিআরটির বাইরে, আউট অফ এনসিআরটি নয় এটা, কিন্তু আমাদের জানতে হবে সেল ডিভিশন অলওয়েজ কন্ট্রোল, এমনি হবে না, কন্ট্রোল বাই কে, কন্ট্রোল বাই প্রোটিন, জিন। মেইন যে প্রোটিন সেটা হচ্ছে সাইক্লিনস অ্যান্ড CDK, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। দিস ইজ রেগুলেটর এনজাইম, রেগুলেট করবে কাকে, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজকে রেগুলেট করবে, এবং এটা সেল ডিভিশন সবসময় জন্য জড়িয়ে থাকবে সেল ডিভিশনের সময়, এবং কন্ট্রোল বাই জিনস অলসো। তাহলে কে কন্ট্রোল করবে সেল ডিভিশনকে, এই দুটো জিনিস। আনকন্ট্রোল যদি হয়ে যায়, যদি জিনের দ্বারা কন্ট্রোলের জায়গায় না থাকে, সিডিকে যদি আর কন্ট্রোল করতে না করে, তখন সে ক্যান্সার সেল হয়ে যায়। আনকন্ট্রোলড সেল ডিভিশন, সেল কন্ট্যাক্টিং ইনহিবিশন, এটা তখন বাধা সৃষ্টি করতে পারে না, সেই জন্য এরা হয়ে যায় যে আনকন্ট্রোলড সেল ডিভিশন। আনকন্ট্রোলড সেল ডিভিশনের মাধ্যমে ক্যান্সার ফর্মেশন করে। কীরকম না, যদি আমরা দেখি যে একটি যদি কালচার মিডিয়াতে আমরা যাই, এরকম প্র্যাকটিসে যদি একটা সেলকে বাড়তে দিই, নর্মাল যদি তার ফুড সব কিছু থাকে, তাহলে দেখবো একটা সেল থেকে একদম জিওমেট্রিক্যালি ঠিকভাবে বাড়ছে।
কিন্তু যদি ক্যান্সার সেল হয় সে কিন্তু জিওমেট্রি বাড়বে না, এক জায়গাতেই দেখা যাবে এই বাড়তে বাড়তে এইখানে উঁচু হয়ে যাচ্ছে এবং টিউমার ফর্মেশন করে দিচ্ছে। আনকন্ট্রোলড সেল ডিভিশন, দিস ইজ ক্যান্সার। আর 1 থেকে 28টা কীভাবে হয় সেটা তো আগেই বলে দিলাম। এই যে ডায়াগ্রামটা, এটা আমার আলোচনা হয়ে গেছে। এখানে সেল সাইকেলের কী বলেছি না, যেখানে বলা হয়নি এটা হচ্ছে সাইজটা ছোট ছিল তখন নিউক্লিয়াসটা কন্ট্রোলে ছিল সেলটাকে, কিন্তু যখন ভলিউম অফ সাইটোপ্লাজম অ্যান্ড অলসো প্রোটোপ্লাজম ইনক্রিজ, যখন প্রোটোপ্লাজম বলতে সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস ইনক্রিজড হয়ে গেল, তখন তার সারফেস এরিয়াকে আর ধরে রাখতে পারছে না তাকে, তখন নিউক্লিয়াস তার মেটাবলিক ক্যাপাসিটি হারিয়ে ফেলছে। তখন বলছে কি না ভাগ করে দাও। যেমন মনে করো তুমি একটু ভাবো, তোমার বার্থডে হচ্ছে, বার্থডেতে তুমি তোমার মাকে বলো, মা আমার বার্থডে আমি সেলিব্রেশন করব। খুব ভালো কথা, কেক টেক হবে, খুব ভালো কথা। তো বার্থডে যখন সেলিব্রেশন তুমি বললে যে কি না আমি 40 জন ফ্রেন্ডকে খাওয়াবো, তখন মা বলছে এতজন কী করে সম্ভব, তাহলে কি করতে হবে? তখন মা বললো ঠিক আছে আমি তো একা নিউক্লিয়াস ঘরের, আমি তো মেনটেন করতে পারছি না, তাহলে হেল্পিং হ্যান্ড ধরো। তখন একটা মেড সার্ভেন্ট আসলো, এই যে হেল্পিং হ্যান্ড আসলো তখন কাজটা করে দিল, বুঝতে পারলাম? ঠিক একইভাবে এই নিউক্লিয়াসটা যখন আর কন্ট্রোল করতে পারছে না তখন সে ডিভাইড করছে, তখন দুটো হেল্প হয়ে যাচ্ছে, দুটো হেল্পিং হ্যান্ড তৈরি হচ্ছে। এই গ্রোথ ফেজকে আমরা বলি ইন্টারফেজ, আর ডিভিশনাল ফেজকে বলি এম ফেজ, এবং ইন্টারফেজ এবং মাইটোটিক ফেজ এম ফেজকে বলি মাইটোটিক, নট মাইটোসিস। মনে রাখবে এনসিআরটিতে মাইটোসিস বলেছে, এটাকে সবসময় আমরা ইউজ করবো কি মাইটোটিক। কেন মাইটোটিক হচ্ছে জেনারেল নেম, আর মাইটোসিস একটা পার্ট, এর দুটো পার্টে হয়, একটা হচ্ছে মাইটোসিস আর হচ্ছে মেয়োটিক সেল ডিভিশন, রিডাকশন ডিভিশন আর হচ্ছে ইকুইটোরিয়াল ডিভিশন, দুটো পার্ট। গ্রোথ ফেজ অলওয়েজ কম্প্রাইজেস G1 বা গ্যাপ 1, সিনথেসিস ফেজ অ্যান্ড G2 বা গ্যাপ 2 বা জেনারেশন 2 ফেজও বলা হয়। এই তিনটে ফেজ কিন্তু অলওয়েজ গ্রোথ সবসময় চলবে, অন্য কিছু হোক না, ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, গ্রোথ সবসময় কন্টিনিউয়াস চলবে এই G1 S G2, ইভেন সেল যদি G0 ফেজেও থাকে গ্রোথ কাজটা চলতেই থাকবে। গ্রোথ বলতে আমি বলতে পারছি মেটাবলিজম অলওয়েজ অ্যাক্টিভ, মেটাবলিজম সবসময় চলবে এবং এরা অ্যাক্টিভ অবস্থায় থাকবে, মেটাবলিজম, অন্য কিছু হোক না। আর G1 এর কাজ কি, G2 এর কাজ কি, G2 পরে বলছি, সব আস্তে আস্তে আমরা ঢুকে যাব। নেক্সট এনসিআরটি কি বললো, দ্য সেল ডিভিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট প্রসেস ইন অল লিভিং অর্গানিজম। এটা তো অপেক্ষা করে না কোনো কিছু, সত্যিই তো তাই, সেল ডিভিশন না হলে অন্য কিছু করা সম্ভব নয়। ডিউরিং দ্য সেল ডিভিশন অফ সেল, ডিএনএ রেপ্লিকেশন অ্যান্ড সেল গ্রোথ আর অলসো টেক প্লেস। তাহলে কী বলছে, ভেরি ইম্পর্টেন্ট প্রসেস হচ্ছে অল লিভিং সেল কি, সেল ডিভিশন না হলে তার শ্রীবৃদ্ধি ঘটবে না, তার বংশবৃদ্ধি হবে না, তার শারীরিক বৃদ্ধি হবে না, অনেক ফ্যাক্টর তার উপর দায়ী আছে। তাহলে সেল ডিভিশনের যদি বলে, সেল ডিভিশন অফ এ সেল, ডিউরিং সেল ডিভিশন অফ এ সেল, ডিএনএ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড ডিএনএ রেপ্লিকেশন করে। কি করে রেপ্লিকেশন করে একটু সামান্য বলি, 12 তো পড়বই। এই হচ্ছে ডিএনএ, আমরা জানি ডিএনএ কী হয়, নাইট্রোজেনাস বেস থাকে এটিজিসি, নাইট্রোজেনাস বেস থাকে এটিজিসি, নাইট্রোজেনাস বেস। এই নাইট্রোজেনাস বেসগুলো ডিএনটিপিস, কারণ ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইড। এরা কি করছে, বিভিন্ন এনজাইমের মাধ্যমে, এখানে বিভিন্ন এনজাইম আছে, জাইরেজ আসছে, আমার সিঙ্গেল স্ট্যান্ডার্ড বাইন্ডিং প্রোটিন আছে, আমি এগুলো একবার বলছি না। এটা কী করছে, ছিঁড়ে যাচ্ছে, ডিনাচুরে করছে, ছিঁড়ে গিয়ে কি হচ্ছে না 5' to 3' এবং 3' to 5'। এটা যদি 5' হয়, এর এটা 3', এটা তাহলে 5', এটা 3'। তাহলে আমরা জানি কি সবসময় সেল ডিভিশন হবে কি, কোথার থেকে হবে, তাহলে এখানে 5' to 3' সেল ডিভিশন হবে।
তাহলে এটা কন্টিনিউয়াস প্রসেস হবে 5'2, এটা 3', এটা হবে, এটা 3'। আর এখানে যেহেতু 5', তাহলে এখান থেকে যাবে, তাই তো 5', এটা হবে, এটা হবে 3'। এটা লিডিং স্ট্যান্ড, এটা ল্যাগিং স্ট্যান্ড, আবার একটু কমপ্লিট হলে এখানে হবে লাইগেজ দিয়ে পরপর যুক্ত হবে। আলটিমেট কী হবে? আলটিমেট এই ডিএনএটার দুটো ডুপ্লিকেট তৈরি হয়ে যাবে। দিস ইজ কল্ড রেপ্লিকেশন। তো এই রেপ্লিকেশনে আলটিমেট কী লাভ হলো? লাভ হলো এটাই, একটি ভালো করে বোঝো, একটি এই ক্রোমোজোম ছিল, এটা সেন্টোমিয়ার ছিল, এটা হচ্ছে একটা ডিএনএ ছিল। আমি একটা দিয়ে দাগ দিচ্ছি। তাহলে রেপ্লিকেশন হলে কি হবে না, একই ক্রোমোজোম, তার মধ্যে ডিএনএটা ডবল হয়ে গেছে। বুঝতে পারলাম? যদি এটাকে দাগ দাও দুটো করে, এরকম দাগ দাও ডিএনএটা দেখানোর জন্য, তাহলে এটাকেও কিন্তু তোমাকে দাগ দিয়ে দেখিয়ে দিতে হবে, এই যে দুটো করে হয়েছে। ভালো করে বোঝো, এই জায়গাটা বোঝা যদি যায়, সেল ডিভিশন আর সেল সাইকেলে কোনো অসুবিধা থাকবে না। এখানে কটা, এটা মনে করো 2n, কোনো সেল আমরা জানি কি 2n আর হচ্ছে n, দু ধরনের সেল থাকে ক্রোমোজোম নাম্বার উপর ও ডিপেন্ড করে। n হচ্ছে হ্যাপ্লয়েড, এটা হচ্ছে ডিপ্লয়েড। ডিপ্লয়েড সেটে কী থাকে? দুটো সেট থাকে। হ্যাপ্লয়েড সেটে থাকে হচ্ছে একটা সেট। যেমন মানুষের ক্ষেত্রে ডিপ্লয়েড সেট হচ্ছে 46 ক্রোমোজোম, হ্যাপ্লয়েড সেট সেটা হচ্ছে 23। এই 23 ক্রোমোজোমে যতটা ডিএনএ থাকবে, ডিএনএ টোটাল ডিএনএ যে পরিমাণ থাকবে তাকে বলা হয় সি ভ্যালু। তাকে কি বলবো? সি ভ্যালু প্যারাডক্স। তাহলে এনএ হচ্ছে সি, আর 2n থাকবে কি দুটো আছে, তাহলে 2c। ক্লিয়ার হলো? এটা আমরা দেখাচ্ছি ক্লিয়ার হলো। এটা যদি 2c হয়, 2cতে আমরা কি একটা ক্রোমোজোম নিয়েছি। যদি আমরা একটা ক্রোমোজোম না নিয়ে দুটো ক্রোমোজোম নিই, 4টে ক্রোমোজোম নিই, 8টা ক্রোমোজোম নিতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে সেখানে আমি ধরলাম এটা, এই যদি হয়, ধরে নাও একটা যে কোনো সংখ্যা, আমি একটা সংখ্যা দিচ্ছি তোমার বোঝার সুবিধার জন্য এবং সময়ও বাঁচবে। তাহলে এই যে ক্রোমোজোমটা, এই ক্রোমোজোমটায় একটাই ডিএনএ ছিল, রেপ্লিকেট হয়ে দুটো ডিএনএ হলো। তাহলে এটা যদি 2n বিশিষ্ট ক্রোমোজোম হয়, তাহলে 2n ইজিক্যাল টু এখানে কত? 2n ইজিক্যাল টু আমরা কী নিয়েছি? দুটো ছিল, তাহলে এটা একটা ক্রোমোজোম। তাহলে 2n, এখানে আরেকটা ক্রোমোজোম থাকার কথা আমি ধরে নিচ্ছি, এটা হ্যাপ্লয়েড, তাহলে একটা, তাহলে n ইজিক্যাল টু এখানে একটা ক্রোমোজোম। তাহলে n ইজিক্যাল টু যে একটা হয়, c ইজিক্যাল টু কত? এখানে c ইজিক্যাল টু 1। তাহলে এখানেও কিন্তু n ইজিক্যাল টু কত? n ইজিক্যাল টু হচ্ছে 1, কিন্তু এখানে c ইজিক্যাল টু কত হয়ে গেছে? c ইজিক্যাল টু হচ্ছে 2। দেখো ভালো করে, ডিএনএ কন্টেন্ট ডাবল হলো রেপ্লিকেশনের মাধ্যমে। তো আমরা বলতে পারি না, যদি 2c ভ্যালু কারো থাকে, রেপ্লিকেশনের পরে সেটা 4c হচ্ছে, কিন্তু n নাম্বার অফ ক্রোমোজোম, মনে করো 20টা ক্রোমোজোম ছিল, 2n ইজিক্যাল টু 20, n ইজিক্যাল টু 10। তাহলে n ইজিক্যাল টু 10 যদি থাকে, তাহলে এখানে কিন্তু এই 2cতেও 2n ইজিক্যাল টু হচ্ছে তোমার কত হবে? 2n ইজিক্যাল টু 20, n ইজিক্যাল টু কত হবে? n ইজিক্যাল টু 10। কিন্তু এখানে c ভ্যালু হয়ে যাবে কত? c ভ্যালু যেহেতু ডাবলিং হয়ে যাবে, সেখানে হয়ে যাবে 4c। তাহলে যা ছিল তার ডাবলিং হয়ে গেল 4c। এটুকু অবধি আমরা বুঝতে পারলাম। আমি আবার আসছি।